আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন গতকালকে রাত্রে আমি একটা ভিডিও দিয়েছিলাম। প্রায় মাঝরাতের পর হয়তো অনেকে দেখেছেন, হয়তো অনেকে মিস করেছেন, কারণ এরকম অড সময় আমি খুব একটা ভিডিও দেই না। তো যেহেতু এরকম দিয়েছি, যারা মিস করেছেন দেখে আসতে পারেন। বাট আজকে এখন আমার কাছে সমস্ত বিষয় যেহেতু ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে, এবং রাজা শারমিনের বিষয় নিয়ে এখন আমরা সবাই ডিটেলস জানি। একটা জিনিস সবার সামনে চলে এসেছে, শারমিন আর রাজার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সো কিন্তু এখন আসলে আমাদের এ বিষয়ে চর্চা করার কিছু নেই, কিন্তু কনসিকুয়েন্স যেটা হয়েছে, ফেট যেটা ঘটেছে বা যেটা না ঘটতে পারতো, এ সমস্ত বিষয় নিয়ে কিছু কথা বলতে হবে। এবং রাজ যেই সমস্ত ছলনাময় কথাবার্তা বলছে, যেভাবে করে নিজেকে দাপট দেখিয়ে ঘুরে বেরিয়ে একটা দেমাগ দেখাচ্ছে, তো আমি তার অবস্থানটা একটু দেখিয়ে দিতে চাই যে সে আসলে কোন জায়গার ছেলে, সে কোন জায়গাটা বিলং করে, আর সে যে আসলে যেই জিনিসটার এখন দেমাগ দেখাচ্ছে সেটা আসলে কিভাবে এসেছে। সে তো একটা হিস্ট্রি বলেছে, সে একটা গল্প বলেছে, তো তার গল্পের ভুলগুলো আজকে আমি ধরিয়ে দেব। এবং সামনে যখন অবস্থার পরিণতিটা হয়েছে, এই অবস্থার পরিণতি ধরে কোন কোন মানুষ এটা সুবিধা বা ফায়দা লুফে নেওয়ার চেষ্টা করছে সেটাও তুলে ধরবো। এবং শারমিনের যে একটা প্রোফাইল পিকচার আপনারা দেখেছেন, এটা নিয়ে অলরেডি একজন দর্শক কমেন্ট করেছেন। আমি মনে করি এরপর আর অনেকে কমেন্ট করবেন, এবং আমার কাছেও মনে হয়েছে যে হঠাৎ করে মিমের সাথে কেন ছবি দিল। সো এই জিনিসটা আসলে পার্সোনালি হয়তো অনেকের ভালো লাগবে না, কারণ আহ, এই জিনিসটা নিয়ে আমি আসলে আলোচনা করব। তো সব কিছু মিলিয়ে ডিটেলস আজকে এগুলো নিয়ে থাকবে, এবং অবশ্যই আজকে একটা কাজ করব। আমার গত কয়েকদিনের ভিডিওতে আমি বলেছিলাম দর্শকদের কাছে যে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য দিতে, এবং সবাই অনেক খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছেন। সো আজকে আমি সেরকম সিলেক্টেড কিছু কমেন্ট, যেগুলো খুবই খুবই অসাধারণ কিছু কমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট আছে, যেগুলো আমি অবশ্যই আজকে ভিডিও শুরুতে পড়ে শোনাবো। সেই সমস্ত দর্শকদের কমেন্টগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি ভিডিওর মেন কথাতে যাব, এবং বাপ্পি তাবিয়াকে নিয়েও কিছু কথা থাকছে। সো দর্শক, সব কিছু মিলে আজকে একটা ফুল প্যাকেজ ভিডিও হবে। সো আপনাদের কাছে যাদের মনে হবে এটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ঠিক যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আগে কমেন্টগুলো আমি পড়ব, তো যেই কথা সেই কাজ। তো সর্বপ্রথম হোসনিয়ার আপুর একটা কমেন্ট এখানে আমার চোখে পড়েছিল গতকালকে, যেটা আমার গতকালকে ভিডিওর পিন কমেন্ট। আপু সালামের জবাব দিয়েছেন, তারপর বলেছেন রমজান মোবারক ভাইয়া, তোমার কথা মতো রাজেশই ভিডিওটা দেখলাম, ওর বডি ল্যাঙ্গুয়েজ আমার একদম ভালো লাগেনি। আরও মনে হয়েছে সে কিছু একটা গ্রহণ করেছে। যাই হোক, বলবো আল্লাহ নিজ হাতে শারমিনকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে শারমিন বেঁচে গেছে। শারমিনকে বকা দিতে ইচ্ছা করছে, 2 বছর তাহলে কি প্রেম করেছে যে মানুষ চিনতে ভুল করেছে। আসলে কথা আছে না, লাভ ইজ ব্লাইন্ড, তাই ঘটেছে শারমিনের ক্ষেত্রে। প্রতি বছর রোজার ঈদে আমজাদ হোসেনের একটা বিশেষ নাটক বিটিভির আকর্ষণ ছিল। সেই নাটকে একটা অদ্ভুত চরিত্র ছিল আমজাদ হোসেনের। যত রকম পাপ করে, পরে ঠেলা খেয়ে সুফি সাহেব হয়ে কান্না করত। 11 দিন পরে বাপ্পিকে দেখে আমার সেই সুফি সাহেবকে মনে পড়ে গেল। তো আসলে বাপ্পিকে দেখে কান্না এখন সুফি সাহেবের কথা মনে পড়বে বলুন? যারা হয়তো এটা জেনেছেন বা দেখেছিলেন, তাদের সবারই এখন হয়তো এই জিনিসটাই মনে হচ্ছে গতকালকে বাপ্পির এই কাঁচা অভিনয় দেখে। তো যাই হোক, পরবর্তী কমেন্টে চলে আসি। এখানে নার্গিস ফ্লাওয়ার ভ্লগস এ আপনারা লিখেছেন, কত যে জানোয়ার বাপ্পি সন্তানদের দিয়ে মায়ের বদনাম ছড়াচ্ছে। একটা কুলাঙ্গার সন্তান, মা এত যত্ন করেছে দূরের সন্তান, কি আর বলবো, বাপ্পির মতো এমন সন্তান কোথাও যেন না হয়। তৃষা বাপ্পিকে শাস্তি করবে, বেশি দিন বাকি নেই এই দিন দেখার জন্য। সাবিনা জেসমিন আপু বলেছেন, অ্যাট লাস্ট শারমিন সেভড ফ্রম হার ব্যাড এক্স হাজব্যান্ড রাজ, দিস ইজ এ গ্রেট ডিসিশন ফর হার, ইউ অলসো ডিজার্ভ এ ক্রেডিট ফর ইউর হার্ড ওয়ার্ক অ্যাবাউট রোস্টিং দেম ফ্রম লাস্ট ফিউ উইকস, থ্যাঙ্কস ইউএসএ। তো আপু খুব শর্টকাট ওয়েতে খুব সুন্দর করে ছোট্ট 2টি লাইন বলেছে, আমি মনে করি পুরোটা হাইলাইট করে দিয়েছে। তো নেক্সট কমেন্টে হচ্ছে খুরশিদা হক ইয়াপুর, তিনি লিখেছেন, খুরশিদ হক আর কি আপু, ভাইয়া যত রাতই হোক আজকে আপনার ভিডিও সার্থক। সামনের উচিত এখন সাজগোজ করে মন খুলে ঘুরে বেড়ানো। আলহামদুলিল্লাহ, অনেক বড় ঘটনা সামনে ঘটতে পারতো, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এটাই বলবো। এইবার নিশ্চয় শারমিন কোনো ভালো কাজ করেছিল, তার রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে। এরপরে মিস্টেক শারমিন যেন আর না করে,
এই মিস্ত্রি একটা লো ক্লাস ক্যাটাগরি, অশিক্ষিত, মূর্খ, নোংরা, চিটার, বাটপার। চেহারাটা কি? আমি তো কখনোই ওর মতো মূর্খের ভিডিও কোনোদিনই দেখবো না। এখন পর্যন্ত আপনার করা মানে আপনার কথা শুনে প্রত্যেকটা ক্যারেক্টারকে বুঝে নিই। থ্যাংকস আ লট ভাইয়া ফর ইউর ভেরি ওয়েল অ্যানালাইসিস অলওয়েজ অ্যান্ড ভেরি হ্যাপি ফর শারমিন হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন। সো আপু এখানে খুব শর্ট মানে একটু বিস্তারিতভাবে বলেছেন এবং সে তার মনের কথাটা খুলে বলেছেন, এবং আমি মনে করি যে প্রত্যেকটা দর্শকেরই এখন হয়তো এটাই ধারণা। তো অবশ্যই এখানে আবার একটা কথা আছে, এই যে দর্শকরা যে শারমিনকে বাহবা দিচ্ছে, তাকে মুভ অন করতে বলছে, ভালো বার্তা দিচ্ছে, এটার কিন্তু মূল্যায়ন অবশ্যই শারমিনকে ভালোভাবে দিতে হবে। সে যদি এখন দর্শকদের সাথে আবার বেইমানি করে বা লয়ালিটি ব্রেক করে, সেখানে কিন্তু অবশ্যই দর্শকরা তাকে যেমন এখন উপরে উঠাচ্ছে বা তাকে ভালো কথা বলছে, তার পক্ষে আছে, তাকে সাপোর্ট করছে, এই সাপোর্টটাও কিন্তু রাতারাতি আবার বলে না দাবা বা পাশার দানের মতো ঘুরে যেতে সময় লাগবে না। কারণ এই যে দর্শকরা, আমার দর্শকরা বলেন বা ইউটিউবের দর্শকরা, তারা যেমন মানুষকে উপরে ওঠাতে পারে, তারা কিন্তু নামাতেও পারে, দুটোই পারে। সো এই জিনিসটা প্রত্যেকটা ইউটিউবারের মনে রাখা উচিত। নেক্সট কমেন্টটা হচ্ছে তাওহিদ ইসলাম লিমন ভাইয়ের। তিনি বলেছেন, বাপ্পি শালি প্রেগনেন্ট হয়েছে তাতে কান্না করে দেয়, অথচ মায়ের মৃত্যু কিভাবে হয়েছে কত সহজ করে বলল, একটু চোখ দিয়ে পানি এলো না। এটাই তো বাপ্পি। নেক্সট হোসনার উপর আরও একটা সুন্দর কমেন্ট আছে, বলেছেন, ভাইয়া তোমার কথা যুক্তি আছে, নাজমা বেগমের সাথে তানজিলার শেষ কথোপকথন কি হয়েছিল? আচ্ছা ভাই, এমনও তো হতে পারে যে নাজমা বেগম সেই রাতে বুকের ব্যথা নিয়ে তানজিলা সাকিবের কাছে কোনো প্রকার হেল্প চেয়েছিল, যেমন অক্সিজেন এনে দেওয়া অথবা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়েছিলেন। নাজমা বেগম একজন অত্যন্ত বিচক্ষণ মহিলা ছিলেন, তাই একান্ত জরুরি না হলে অত রাতে একটা আসন্ন সন্তান সম্ভাবনা মেয়েকে ফোন করে বিরক্ত করবেন না অবশ্যই। হয়তো তানজিলা ওনার অনুরোধটা অ্যাভয়েড করেছিল, হয়তো বলেছিল এখন ঘুমাও, সকালে দেখব নি। সকালে যে উনি থাকবেন না, নিজের কর্তব্যে অবহেলার কথা ভেবে ভেবেই তানজিলা বারবার মূর্ছা যাচ্ছিল। এখন অবশ্য আপু যে কথা বলেছে 100% আমি বলবো হওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটিস আছে, কারণ এখানে নাজমানটির মরে যাওয়ার পেছনের যে গল্পটা সেটা সম্পূর্ণটা আনসার্টিন, যে কোনো কিছু ঘটতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন এখানে। পরবর্তীতে সাদেকা বেগম এই আপুর একটা সুন্দর কমেন্ট আছে, তিনি বলেছেন, আমার মনে হয় তানজিলার কাছে সাহায্য চেয়েছেন সাকিবকে একটু পাঠাতে, কারণ মোটরসাইকেল করে সাকিব তাড়াতাড়ি চলে আসবে। তখন তানজিলা হয়তো বলেছে, আমাকে নাতনি বলে স্বীকার করো না, আমরা কেন আসব? তখন ফোন রাখতে গিয়ে হয়তো বলেছেন, মন দিয়ে সংসার করিও। তখন ওনার পেন হচ্ছিল বেশি, এই জন্য যাকে মনে পড়ে তাকে বাঁচার জন্য ফোন দিয়েছিলেন। এটাই আসল কথা। আপুর কথাটা অবশ্যই সঠিক হতে পারে, কারণ অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি, প্রত্যেকটা ঘটনা ক্যান আনসার্টেন, এনিথিং ক্যান হ্যাপেন, যে কোনো কিছু হতে পারে। তো সবার কাছে এক একটা মানে পেছনে যুক্তি আছে ঘটনার জন্য, বাট যদি ওভারঅল আমরা একটা জিনিস দেখি, প্রত্যেকটা দর্শকের কথাকে একটা সারাংশে নিয়ে আসি, প্রত্যেকটা আপুর কথাকে একটা সারাংশে নিয়ে আসি, আমার একটা পয়েন্ট অফ ভিউ সারাংশে নিয়ে এসে দেখবেন ঘুরে ফিরে মেইন মোটিভ, মেইন যে ঘটনা, সেটা একটা জিনিসেই উপনীত হয় যে নাজমানটি সাহায্য চাচ্ছিলেন বাট তানজিলা রিজেক্ট করেছিল। কারণ যেরকমই হোক না কেন, মেইন মটোটা এটা ছিল, নাজমানটি সাহায্যের জন্য ফোন দিয়েছিল, তানজিলা সেটা রিজেক্ট করে দিয়েছিল এবং পরবর্তীতে নাজমানটি মারা গিয়েছেন। তার মানে তানজিলা কোনো না কোনোভাবে এখানে অবশ্যই দায়ী, এটাই বোঝাতে যাচ্ছিলেন প্রত্যেকটা দর্শক। 100% এটাও আমিও মনে করি। তো যাই হোক দর্শক, সো এই কমেন্টগুলো আমার কাছে গত কয়েকদিনের মধ্যে আমার কাছে বেস্ট কিছু কমেন্ট মনে হয়েছে, সেগুলো আমি পড়ে শোনালাম। এবং আমার কাছে মনে হয় যে আপুরা যে বা ভাইরা যে এত সুন্দর করে কমেন্ট লেখেন, এত বড় করে লেখেন, বিশেষ করে নিজেদের সময় নষ্ট করে লেখেন, আমার কাছে খুব পছন্দ হয়, ভালো লাগে যখন আমি দেখি এরকম বড় বড় কমেন্টগুলো আসে। আর আসলে আমি বলে বোঝাতে পারবো না আর কি। সো এদিকে আর না যাই, আমি এখন মেইন কথাগুলো বলি ভিডিও। তো সবার আগে আমি রাজ আর শারমিনকে নিয়ে কথা বলবো দর্শক। রাজ আর শারমিনকে নিয়ে আমরা গতকাল কে জেনেছিলাম যে রাজ আর শারমিনের অফিসিয়ালভাবে ডিভোর্স হয়েছে, এটা শারমিন তার নিজের মাধ্যমে জানিয়েছে এবং এটা আমি জানাতে চাইনি। আমি চাইনি যে এরকম একটা সংসার ভাঙনের গল্প আপনারা আমার কাছ থেকে জানেন। এটা আসলে কোনো গর্বের কথা না যে আমি এটা নিয়ে নাচতে নাচতে মানে লাফাইতে লাফাইতে বলবো হ্যাঁ শারমিনের সংসার ভেঙে গেছে, ডিভোর্স হয়েছে। এটা আসলে কোনো লাফানোর কথা না বা এটা গর্বের কথা না। সো এই জন্য আমি এই জিনিসটা চাইনি যে এটা আমি আমার মাধ্যমে পাবলিক করি, বাট এটা আমি কিন্তু অনেক আগে জেনেছিলাম। কারণ শারমিন আর রাজের বিষয়ে আমি যতটা ডিপে ঢুকেছি দর্শক, আপনারা কল্পনা করতে পারবেন না কার কার সাথে আমার যোগাযোগ হয়েছে। সো সেদিকে আমি না যাচ্ছি। সো এই ঘটনা আমি অনেক আগে জানতাম, বাট আমি স্কিপ করেছিলাম কারণ এই সংসার ভাঙানোর গল্প চাইনি আমি আমার মাধ্যমে বলতে। তো শারমিনের জন্য অপেক্ষা করেছিলাম। তো শারমিন গতকালকেই স্ট্রং ওয়েতে সে জানিয়ে দিয়েছে তার সাথে রাজের ডিভোর্স হয়েছে। সো দ্যাটস গুড। তারপর আমি ভিডিওটা দেই এবং আমার কাছে জানানোর অনেকগুলো জিনিস ছিল।
সেগুলো বলেছি। তো এখন আমি রাজ সম্পর্কে কিছু কথা বলবো দর্শক। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, গতকালকে আমি যে ভিডিও ফুটেজটা বলেছি কয়জন দেখেছেন? কয়জন দেখেছেন আগে সেটা বলবেন। আমার তো মনে হয় বেশিজন মানুষ দেখেননি, কারণ হাতে গোনা 3-4জন মানুষ কমেন্ট করেছেন রাজের ভিডিও দেখেনি, কারণ আমি আপনাদের সবার কাছে ফিডব্যাক চেয়েছিলাম। হয়তো অনেকে দেখেছেন ভিডিওটা, হয়তো ফিডব্যাকটা দেননি। সো আমার কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাকে ফিডব্যাকটা অবশ্যই দিয়ে যাবেন। যারা ভুলে গেছেন গতকালকে ফিডব্যাক দিতে, অবশ্যই আজকের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে রাজের সেই বিমূর্ত চেহারার ভিডিওটা দেখে আপনাদের কেমন মনে হয়েছিল। আর আজকে যদি আপনাদের মনে হয় ভাই আমরা খুঁজে পাচ্ছি না, ওইটুক সময়ের ভিডিওটা আমাদেরকে দিন, আমি আপনাদেরকে তাহলে ভাই লিঙ্ক দিয়ে দেবো। আমার কাছে সেই ভিডিওটা আপলোড করা আছে, 10 সেকেন্ডের ভিডিও, সেটা দেখে নিতে পারেন শর্টকাট একটা ওয়েতে। আমাকে কিন্তু অলরেডি যারা কমেন্ট করেছেন আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক দর্শক, আমি রাজ সম্পর্কে যেটা বলবো, রাজ এখন যে ভিডিও করছে তার যে ইন্ট্রোডাকশন দেখবেন, খুব জলি মাইন্ডে ভিডিও দেয়। কীভাবে করে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, এই যে নতুন করে জীবন শুরু করেছি, নতুন, এই যে আমি আমার বাবা মার সাথে আছি, আজকে মুরগি, খাসি, গরু রান্না হচ্ছে, এই যে আমার খাট, এই যে, মানে রাজ এমন একটা ভাব নিচ্ছে যেন সে কোটিপতির ছেলে। হ্যাঁ, সে জমিদারের বাচ্চা, তার বাপ মা জমিদার ছিল, জমিদারের পেট থেকে তার জন্ম হয়েছে, সে মনে জন্মের পর থেকে গরু খাসি মানে খেয়ে খেয়ে বড় হয়েছে। সে মনে ভুলেই গেছে, হয়তো এমন অনেকদিন গেছে পান্তা ভাত খাওয়ার জন্য পানিটা যে দিবে, সে পানি বিল দেওয়ার মতো টাকা তার কাছে ছিল না। রাজদের অবস্থা এতটা করুণ ছিল। ওই মালয়েশিয়াতে কজন মানুষ যায় দর্শক? রাজ কিন্তু কানাডা, আমেরিকা এ সমস্ত দেশে যায়নি, ঠিক আছে? আমরা কিন্তু জানি মালয়েশিয়া বলেন বা সৌদি আরব বলেন বা যেগুলো মিডল ইস্ট কান্ট্রি আছে, সেখানে কিন্তু কর্মদক্ষ মানুষরা যায়, মানে যারা হচ্ছে শ্রমজীবী মানুষ, লেবার হিসেবে যায়। তো রাজ বলতে পারে আমি মালয়েশিয়া, আপনি মালয়েশিয়া গিয়ে কোন কোন মানে কোন হেয়ার ছিঁড়েছেন, কার হেয়ার ছিঁড়েছেন আপনি? হ্যাঁ, আপনি কার কোন হেয়ার ছিঁড়েছেন? আপনি তো কিছু করতে পারেননি। আপনি আবার দেশে ফেরত এসেছেন কুলাঙ্গারের মতো। আপনাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই, কারণ আমি চাই না যে আপনার মতো মানুষকে নিয়ে আমি কথা বলে আমি আমার চ্যানেলে দুর্গন্ধ ছড়ে। কারণ আমি একটা জিনিস ভালো মতো জানি, আপনি হচ্ছেন কি টোটালি একটা ডাম্পিং জোন। আমি জানি আপনি ডাম্পিং জোন মানে জানবেন না, সো আমি আপনাকে বাংলায় বলে দিই। আমরা যে ময়লা আবর্জনা যেখানে ফালাই সেগুলোকে ডাম্পিং জোন বলে থাকি আমরা, ঠিক আছে? সো আপনি একটা আবর্জনা। একটা জিনিস দেখেন রাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি আপনার বাসায় যে ময়লার ডাস্টবিন থাকে সেখানে একটা খুন্তি বা একটা কাঠি দিয়ে যদি নাড়ান, দেখবেন যত ভিতরে যাবেন ততই দুর্গন্ধ ছড়াবে, কিন্তু উপর থেকে একটু গন্ধ কম লাগবে। কিন্তু আপনি যত সেটাকে নাড়াচাড়া করবেন, মানে গন্ধটা তত বেশি মানে ছড়িয়ে যাবে, তত বেশি ছড়িয়ে যাবে, এবং সেই গন্ধটা সহ্য করতে পারবেন না। আপনি হচ্ছেন সেই নর্দমার কীট, আপনি হচ্ছে সেই আবর্জনার কীট। মানে এতটা দুর্গন্ধ আপনার ভেতরে, আপনাকে নিয়ে আমি যত স্টাডি করি, মানে আমার পূর্ববর্তী স্টাডি আপনার মানে প্রেজেন্ট স্টাডিকে হার মানিয়ে দেয়। মানে এমন এমন স্টাডি আপনাকে নিয়ে আমি জেনেছি। সো আপনি আপনার মতো আবর্জনাকে নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই, কারণ আমি যত কথা বলবো আমার চ্যানেল তত বেশি দুর্গন্ধ হয়ে যাবে। সো ভাই, অ্যাটলিস্ট মানে আমি মনে করি আপনি কেউ না, আপনি নোবডি। কারণ আপনি নিজেকে এখন যেভাবে দাবি করছেন, আমি রাজের ভিডিও দেখেছি, আপনারা খেয়াল করে দেখবেন রাজ গতকালকে যেটা দাবি করলো বা এখন সে যেটা দাবি করছে, মানে বুঝাচ্ছে খাট পালঙ্ক কিনে যে আমি রাজা বাদশাহ, তোর ফার্নিচার তোরে আমি দিয়ে দিয়েছি। মানে শারমিন গতকালকে কিন্তু প্রস্তুত ছিল না যে রাজ তাকে তার ফার্নিচারগুলো ফেরত পাঠিয়ে দিবে, এটার জন্য সে প্রস্তুত কোনোভাবেই ছিল না। তো রাজ যেহেতু হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে, শারমিন এটা আসলে অপ্রস্তুত ছিল। তো রাজ পাঠিয়ে দিবে না কেন বলুন? যেই চোর ছেলে সে পাঠিয়ে দিয়েছে কেন জানেন? এখন আপনাদের কাছে ভালো সাজার জন্য দেখিয়ে দিচ্ছে, দেখুন আমি লোভী ছেলে না। কারণ তার নামের আগে যে লোভী ট্যাগটা লেগেছিল, সে ট্যাগটা সে মোছার জন্য এখন আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন আমি আমার সব ফার্নিচার ফেরত পাঠিয়ে দিয়েছি, আমার কোনো লোভ নেই। আচ্ছা দর্শক, আপনাদেরকে বলি পাঠিয়ে দিবে না কেন? রাজ শারমিনের বুকের মধ্যে পাড়া দিয়ে এখন 21,000 সাবস্ক্রাইবারের মালিক। তার চ্যানেলে ছিল না 1,000 সাবস্ক্রাইবার, সে এখন শারমিনের বুকের মধ্যে পাড়া দিয়ে সে এখন 21,000 সাবস্ক্রাইবারের মালিক হয়েছে। তার এখন ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউ হয়। যে ছেলে আগে সামান্য মানে নুন আনতে পান্তা ফুরার অবস্থা ছিল, সেই ছেলে এখন প্রতিদিন 30-40 হাজার ভিউ কামাচ্ছে ভিউ থেকে, এবং এই ভিউ নিয়ে রাজের প্রতি মাসে ইনকাম 3 থেকে 4 লক্ষ টাকা কমসে কম হয়ে যাচ্ছে। আরও বাড়বে, আরও বাড়ছে এই ইনকামটা, সামনে আরও হবে। তো রাজ ভাবছে তোর মতো ফার্নিচার আমি এখন রাস্তায় দিনে দুপুরে কিনতে পারবো, তোর ফার্নিচার নিয়ে আমি লোভিটা কেন লাগাবো রে? সে ফার্নিচার দিয়ে দিয়েছে। এবং কিছু দর্শক হয়তো এটা নিয়ে ভাববেন, বা রাজভেদ অনেক ভালো কাজ করেছে, ফার্নিচার দিয়ে দিয়েছে, তার মানে সে লোভী না। আরে ভাই, আপনারা ঘাস খেয়ে বড় হননি, আপনারা ভাত খেয়ে বড় হয়েছেন। এই কমন সেন্সটুকু বুঝতে হবে। রাজ একটা সাইকোলজি নিয়ে খেলছে এখন আপনাদের সাথে।
রাজ বোঝানোর চেষ্টা করেছে আমি লোভী না ভাই। রাজ লোভী বলে সে শারমিনকে প্রথমত বিয়ে করেছে। 1 নম্বর পয়েন্ট, রাজ লোভী বলে শারমিনকে বিয়ে করেছে। রাজ লোভী বলেই সে শারমিনের চ্যানেলের উপরে হামলা করেছে। চ্যানেলটা নিয়ে এখন সে নিজে দাঁড়িয়েছে। দেখুন রাজ কত বড় বেইমান, কত বড় অকৃতজ্ঞ, কত বড় মানে আর বিশেষণ পাচ্ছি না আমার অভিধানের চেয়ে মানে বিশেষণ নেই দর্শক, কোনো অ্যাডজেক্টিভ পাচ্ছি না খুঁজে। সো রাজের কাছে মানে এখন জীবন মানে ইউটিউব। সে কিন্তু আগে ইউটিউবিং করেছে বাট কোনোদিন দাঁড়াতে পারেনি। সে কিন্তু কোনো ফেস ভ্যালু পায়নি, সে কোনো পাবলিসিটি পায়নি, তার কোনো ভিডিও ভাইরাল হয়নি। কিন্তু সে যখন শারমিনকে বিয়ে করবে, শারমিনকে তার থাম্বনেলে লাগালো, মানুষ বুঝতে পারলো রাজ হচ্ছে কি শারমিনের ফিয়ন্সে বা তার সাথে বিয়ে হবে, তখন থেকে রাজকে মানুষ চেনা শুরু করলো এবং রাতারাতি শারমিনের মাধ্যমে শারমিনের জামা হিসেবে পরিচিতি পেয়ে রাজ কিন্তু আজকে তার চ্যানেলটাকে দাঁড়া করিয়েছে। রাজ কিন্তু নিজের যোগ্যতা যে হ্যাঁ আমি রাজ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউবার, এই পরিচয় কিন্তু রাজ বড় হয়নি। রাজ বড় হয়েছে এই পরিচয় আমি শারমিনের জামাই। তার মানে শারমিনের নামটা কিন্তু তাকে লেগেছেই ভাইরাল করার জন্য। তার মানে আজকে রাজের এই অবস্থার জন্য কিন্তু শারমিন দায়ী। শারমিনের জন্য কিন্তু রাজ আজকে এখানে ভাইরাল হতে পেরেছে। আর এখন রাজ বোঝাচ্ছে যে আমার জন্য সবাই, আমার ফেস ভ্যালু বিক্রি করে সবাই এখানে দাঁড়িয়েছে। মানে ভাই গাঁজাখুরি কথাবার্তা কই পান, কই পান? আসলে গাঁজাখুরি কথাবার্তা পান নাকি আসলেই খান, এটা একটু বুঝিয়ে বলবেন। আপনার যে বাচনভঙ্গি, এই বাচনভঙ্গি দেখলে মহিলা মানুষরা দিবে দৌড়, পুরুষ মানুষই ভয় পায়। আমি আপনার চেহারা দেখে ভাবছি বিভৎস চেহারা, এটা এরকম চেহারা করে আপনি কথা বলেছেন। আপনি তো মানুষের ক্যাটাগরিতে পারেন না। আপনি আবার মুখ লাগিয়ে কথা বলতে আসেন রোস্টারদের সাথে। রোস্টারদের সাথে কথা বলার জন্য আগে আপনি ক্লাস 5 পাস করে আসেন, কারণ আপনি কিন্তু 5 পাসও করেন নাই। আগে 5 পাস করে আসেন, 5 পাস করে এসএসসি পাস করেন, এইচএসসি পাস করেন, অ্যাটলিস্ট কমসে কম মাস্টার্স ডিগ্রি পাস না করে আমার সাথে তো কথা বলতে আসবেন না। ফার্দার না, আপনার সে যোগ্যতা হয়নি আমার সাথে কথা বলতে আসবেন। আমার সাথে কথা বলার জন্য আপনার যে যোগ্যতা প্রয়োজন, সে যোগ্যতা আপনার মধ্যে এখনো আসেনি। সো আগে যোগ্যতাটা অর্জন করুন, আমার পর্যায়ে পৌঁছান, তারপর কথা বলতে আসুন। অ্যাটলিস্ট আমার কথা শুনে বুঝতে পারছেন আপনার সাথে আমার কিন্তু একটা বিশাল গ্যাপ আছে, বহু ডিফারেন্স আছে আপনার সাথে আমার। সো অ্যাটলিস্ট আমার আগে স্ট্যাটাসে আসুন, তারপর কথা বলুন। আর কখনো সিম্প্যাথি গেইন করে দেখাবেন না, হ্যাঁ আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি লোভী, এটা বলার কিছু না। আপনি যেটা আপনি সেটাই, আপনি আসলেই লোভী ছেলে। আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা আমরা সবাই জানি। তো দর্শক আসলে রাজকে নিয়ে আমার খুব ক্ষোভ এমনটা না, বাট আমার শারমিনের প্রতি যথেষ্ট ক্ষোভ। ভাই তুই বিয়ে করেছিস, তুই কি ছেলেটাকে দেখিসনি? ছেলেটা কেমন? তুই বিয়ে তো করলি, এমন একটা ছেলেকে, একটা অসভ্য ছেলেকে বিয়ে করলি, তুই এবার তাকে একটা চ্যানেলও খুলে দিলি। এমনি ইউটিউব ভর্তি একটা নর্দমার কিট সারাদিকে ছড়িয়েছে, তুই আরেকটা নর্দমার কিটকে সামনে এনে দিলি। মানে এই জিনিসটা আমার শারমিনের উপর চরম ক্ষোভ যে তুই ভাই কর না ইউটিউব, তুই তোর একটা চ্যানেল আছে, মাল্টিব্লগ শারমিন আছে, কর, কেউ না করছে না ভাই। কিন্তু দরকার কি ভাই আপনার রাজকে একটা চ্যানেল খুলে দেওয়ার? এই যে তার মধ্যে একটা নর্দমাকে যখন সামনে এনে দিয়েছেন, আপনি যে ভবিষ্যতে ভিডিও দিবেন, আপনি কি শান্তি দিতে পারবেন? আপনি কিন্তু শান্তি দিতে পারবেন না। আপনাকে রাজ প্রতিনিয়ত হেনস্থ করবে ভিডিওর মাধ্যমে। বিভিন্ন সময় তার যখন ভিউ পড়ে যাবে, বিভিন্ন সময় আকার ইঙ্গিতে আপনাদেরকে নিয়ে কথা বলবে। এই ছেলেটা কিন্তু যথেষ্ট অশোভন একটা ছেলে। বিভিন্ন সময় আপনাদেরকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলবে, আপনাদেরকে শান্তিতে বাঁচতে দিবেন না। ভবিষ্যতে আসুক, দেখতে পারবেন। এই ছেলে কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না, কারণ এই ছেলের চরিত্র চালচলন আমার বোঝা হয়ে গেছে। সো এই জন্য বলছি, থাকে না যে একটা মানুষ বা একটা শত্রু একটা হাতিয়ার ধার দেওয়ার আগেই তার একদম তাকে দমিয়ে দিতে হবে। তো রাজ এখন সেই অবস্থায় আছে। তাকে আমার যারা দর্শকরা আছে, বা আমি শারমিনকে বলবো আপনার যারা দর্শকরা আছে, রাজ যে এখান থেকে উঠে তার চ্যানেল দাঁড়া করাবে, সে যাকে দেমাগ দেখাচ্ছে, দাঁড়া করানোর আগেই তার যেন গোড়াটা কেটে দেওয়া হয়। সোজা কথা, একদম ক্লিয়ার কাট বললাম, কারণ এরকম নর্দমার্কেট থাকলে দূষিত হয়ে যাবে ইউটিউবের পরিবেশ। সো ইটস হাই টাইম রাজের ভিডিও দেখা বন্ধ করে দেন। শারমিনের সাথে এখন রাজের কোনো সম্পর্ক নাই, রাজের কোনো পরিচয় নেই, কোনো অস্তিত্ব নেই। সো রাজ কে এখন? রাজ ইজ নোবডি। রাজের ভিডিও কেন দেখবেন? রাজ এখন যেটা করছে দেমাগ দেখাচ্ছে, অহংকারে পড়ে গেছে। আসলে রাজের মতো মানুষ অহংকারে পড়বে না কেন? যারা সামান্য 2 বেলা ভাত খাওয়ার টাকা জোগাড় করতে পারে না, তারা যদি এখন ইউটিউবের টাকা দিয়ে খাট পালঙ্ক, গরু, খাসি, মাংস কিনতে থাকে, ওরা তো আসলে সামান্য শৌচকার্য করার জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখবে, যেটা বাস্তব কথা আর কি। তারা বুঝে না যে আসলে টাকা কিভাবে খরচ করতে হয়। তারা খারাপ জিনিসের সাথে জড়িয়ে যায়। যেমন রাজকে দেখি বলেছি, রাজকে দেখলেই বোঝাচ্ছে সে হয়তো খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে, এবং সেটা এখন না, অনেক আগে থেকেই হয়তো। আচ্ছা, সো রাজের বিষয়ের কথা না বলে আমি শারমিনের দিকে আসতে চাই। একটু শারমিন কিনে আমার কিছু খোলামেলা করার বিষয় আছে। সেটা হচ্ছে, দেখুন শারমিন গতকালকে যখন ভিডিওটা দিল, হ্যাঁ শারমিনের মন খারাপ। অবশ্যই একটা মেয়ে মানুষ, আমি আবারও বলছি, খারাপ হোক ভালো হোক, সংসার কোনো মেম ভাঙতে চাবে না।
ঠিক আছে? তো শারমিনও চায়নি, বাট সময় পরিস্থিতি তাকে সংসারটা করতে দেয়নি। ঠিক আছে, রাজার মতো ছেলের সাথে সংসার করেনি, দ্যাটস অল গুড। আমরা সবাই খুশি হয়েছি, সবাই দেখেছেন যে আলহামদুলিল্লাহ বলেছে। শারমিনকে এখান থেকে শক্তি নেওয়া উচিত, মুভ অন করা উচিত, এবং শারমিনকে ভবিষ্যতে বিয়ে করার আগে 10বার ভাবা উচিত এবং ছেলের সম্পর্কে ডিটেলস জানা উচিত। ভালো লাগলো, চেহারা সুন্দর, দেখি দৌড় দিলাম, চুলকানি শুরু হয়ে গেলো শরীরের মধ্যে, আমার ভালো না ভাই, আমি খারাপভাবেই বলছি, আমি এভাবেই কথা বলি, বাট পরবর্তীতে কনসাস থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং আরেকটা কথা, আমি বিল্লালকে নিয়ে কথা বলতে চাই। দেখবেন দর্শক, শারমিনের সংসার ভাঙছে আর কি। শারমিনকে বিল্লালের আপন বোন, বিল্লালের কি খাটে এখন এটাতে খুব আনন্দ পাওয়া। আমি বিল্লালকে নিয়ে কিন্তু আগে এই জিনিসটা নিয়ে চর্চা করেছি এবং এখনও একই জিনিসই দেখছি, কোনো পরিবর্তন পাচ্ছি না। মানে শারমিনের সংসার ভাঙাতে আমি পার্সোনালি বলছি বিল্লাল অনেক খুশি হয়েছে। দেখবেন শারমিন পাশে বসে মন খারাপ করে মোবাইল চাপছে বা বসে আছে মনক্ষুণ্ণ করে, বিল্লাল পাশে বসে দাঁত কেলিয়ে হাসছে, মানে সে খুব খুশি। বাসায় ফার্নিচারগুলো পাঠিয়ে দিয়েছে রাজ, এখন সেটাকে কীভাবে সাজাবে, পারভেজকে ফোন দিচ্ছে এগুলো কীভাবে সাজাবে, সেগুলো নিয়ে সে ব্যস্ত। মানে এখন তো ফার্নিচারগুলো ইনডিরেক্টলি এগুলো বিল্লালের ফার্নিচার। কারণ কি? কারণ শারমিনের তো জামাই নেই, তাহলে এখন শারমিন কি ফার্নিচারগুলো ব্যবহার করবে? অবশ্যই বিল্লাল ব্যবহার করবে, বিল্লালের ফার্নিচার এখন এগুলো ইনডিরেক্টলি। সো বিল্লাল তো খুশি হবে, কিন্তু ভাই শারমিনকে বলবো, সংসার ভেঙেছেন ভালো কথা, ব্যাচেলার হয়ে গেছেন ভালো কথা, কিন্তু ভাই কেউ কিন্তু আপনাকে আপনার ভাইয়ের দায়িত্ব নিতে বলেনি। হ্যাঁ, দায়িত্ব নেবেন, আপনার ভাই অসুস্থ, আপনার দায়িত্বর জায়গাতে যতটুকু করেন ততটুকু, বাট নিজেকে বিসর্জন দিয়ে না, নিজের জীবনকে বিসর্জন দিয়ে না। বিল্লাল যেমনটা মনে করছে আপনি এখন পুরোটা বিল্লালের কর্মচারী, এমনটা কিন্তু না। এটা হলে কিন্তু মনে রাখবেন, মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। কারণ আপনার সংসার ভেঙেছে, সংসার ভেঙেছে মানে এটা না যে এখন আপনি আবার আরেকজনের সংসারের দায়িত্ব নেবেন। আপনার সাথে রাজের সংসার ভেঙেছে মানে এটা না আপনি এখন বিল্লালের সংসারের দায়িত্ব নেবেন, দায়ভার নেবেন। ঠিক আছে? নেক্সট, আপনাকে নিয়ে গতকালকে আমার কিছু দর্শক আরেকটা অভিযোগ এনেছে, যেটা আমি নিজেই অভিযোগ আনতাম আজকে, বাট আমার দর্শকরা এত চতুর, এখন আমার সাথে আমি মনে করি আমার প্রত্যেকটা দর্শক একটা করে রোস্টিং চ্যানেল খুলতে পারবে। প্রত্যেকটা দর্শক এতটা সিনসিয়ার, আমাকে এত সুন্দর সুন্দর ইনফরমেশন দেয়, কল্পনা করতে পারবেন না। তো তারা ধরে নিয়েছে যে ভাই, এই যে আপনি এত কথা বললেন, শারমিনকে নিয়ে ভালো কথা বলেন, এই সেই হ্যান ত্যান, কিন্তু দেখুন শারমিন তার ডিপিতে, মানে আপনার যে ইউটিউবের প্রোফাইল পিকচারে, সেখানে কি ছবি দিয়েছে? সেখানে রাজের সাথে ছবি সরিয়ে সেখানে মিমের সাথে দিয়েছে। ওয়াই? কেন? মিমকে আপনারা কি ভুলে গেছেন এই মিম তিশা আপনাদের কতটা ক্ষতি চেয়েছে? মিমকে কি ভুলে গেছেন আজকে আপনাদের সংসারে অধপতনের পেছনে মিমের কত বড় হাত আছে? আপনার একটা কর্মক্ষম ভাইকে কিভাবে আলাদা করে নিয়ে গেছে? আপনারা কি এটাও জানেন? আদৌ কি গ্যারান্টি দিতে পারবেন কোহিনুর বেগম ওরফে মিম এদের পরিবার আপনার ভাইকে বা আপনাদের পরিবারকে কোনো কুফরি কালাম করে কিনা, কোনো ব্ল্যাক ম্যাজিক করে কিনা? আমার কাছে যথোপযুক্ত এভিডেন্স আছে, আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে, যথোপযুক্ত, আমি মানে জোর গলায় বলছি প্রমাণ আছে। পদ্মার চর থেকে কিন্তু কুফরি করা হয়, ব্ল্যাক ম্যাজিক মানে কালা জাদু করা হয়। আমি জানি আপনারা হয়তো জানেন, হয়তো নাও জানতে পারেন, বাট আমি আপনাদেরকে এনশিওর করছি করা হয়। তো সেই ক্ষেত্রে যে মিমরা আপনাদের পরিবার এত ক্ষতি করছে, সেই মিমকে আপনার থাম্বনেল বা আপনার পিকচারে বসা থেকে এতটুকু রুচিতে মানে আসলো কিভাবে? হ্যাঁ, এখন আমি মনে করছি হয়তো আপনার এমনটা হতে পারে, আমি এটা নেগেটিভ বললাম যে আপনি কীভাবে রুচিতে আসলো। আবার এটাও হতে পারে হয়তো আপনি দেখেছেন আপনার সুন্দর ছবিগুলোর মধ্যে সেটা একটা ছবি ছিল, হয়তো আপনাকে আপনার মনে হয়েছে পার্সোনালি, হয়তো আপনাকে সেখানে ভালো লাগছে, আপনার মনে হয়েছে, এই জন্য আপনি সেটা দিয়েছেন। হয়তো পাশে মিম আছে এতটুকু, বাট ভাই মিম না, আপনাকে যদি ওখানে মানে প্রিন্সেস ডায়ানার মতোও লাগে কথার কথা, তারপরেও মিমের সাথে ওই ছবি আপনার ওখানে দেওয়াটা কখনোই খাটে না। মিম কে? আপনার এখন আমি মনে করি যথেষ্ট ফেস ভ্যালু আছে, আপনাকে মানুষজন চেনে, আপনার যথেষ্ট সাবস্ক্রাইবার আছে, আপনি ভিডিও দিলে এমনিতে আপনার ভিউ হবে, ভালো কন্টেন্ট দিলে এমনিতে ভিউ হবে। তো সেই জন্য আপনাকে অন্য কারো ফেস ভ্যালু নিতে হবে না যে আচ্ছা আমি মিমকে নিয়ে মিমের চামচামি করি, মিমের গোলামিম করি, মিমকে একটু ফলো করি, বা মিমের বাসায় একটু মিমকে কাজ করে দিই, যেগুলো আগে করেছেন সেগুলো করার এখন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার নিজেরই আলাদা একটা কলোনি আছে, এখন আপনার নিজেরই আলাদা একটা দর্শক আছে, ফেস ভ্যালু আছে, তো এটা দিয়ে আপনি চলতে পারবেন। মিমের পেছনে চামচামি করার কোনো প্রয়োজন নেই। এই চামচামি যতদিন করবেন আপনি দাঁড়াতে পারবেনও না, আর আপনি দর্শকের চোখে কোনোদিন ভালো হতে পারবেন না। চামচামি সবার আগে বাদ দিন। এই যে মিম কিনে যে ছবিটা দিয়েছেন না, সবার আগে এটাকে রিমুভ করুন, কারণ এই সমস্ত জিনিসের জন্য আপনি আপনার ভালোবাসার দর্শককে হারিয়ে ফেলবেন। হয়তো আপনি দেখছেন আপনাকে এখন মানুষ ভালো কথা বলছে হয়তো 100 জন, বাট আপনি এই সমস্ত কাজের জন্য 10 জন হারিয়ে ফেলবেন, কালকে আরও 10 জন হারিয়ে ফেলবেন। বাট আপনি এই কাজগুলো যদি না করেন, দেখবেন আগামীকালকে আরও 100 জন মানুষ আপনার কাছে ভালো আসবে, বাট সেটা ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। আপনি নিজে আপনার পরিবর্তনটা খেয়াল করুন। ওই যে একবার আপনি যখন মিমকে নিয়ে কথা বলেছেন,
প্রতিবাদ করেছেন, আপনি দেখুন তো ওই সময় তো আপনাকে যতগুলো মানুষ সাপোর্ট করেছে, কতগুলো মানুষ আপনার নিজের কাছে ভালো লেগেছে, ওইরকম সবাই করবে। জাস্ট মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে শিখুন, দ্যাটস ইট। আর অ্যাটলিস্ট ইউটিউব জগতে থাকলে তিশাদের মিমদের পরিবারে চামচামি করেন না, এটা দর্শকরা পছন্দ করে না। আপনাকে এখন দর্শকরা আমি মনে করি সুযোগ দিয়েছে আপনাকে। আমি দেখি তো আমার দর্শকরা দেখুন আপনাকে ভালো কথা বলে এখন। আপনাকে যারা কেউ পছন্দ করতো না তারাও পছন্দ করে, আপনার প্রতি সহমর্মিতা দেখায়, এটার মূল্য দিন। শারমিন হয়তো ভুলে গেছে যখন সে একটা সমস্যার মধ্যে ছিল, যখন সে একটা অসুবিধার মধ্যে ছিল, তখন এই তিশা মিম কতটা মজা নিচ্ছিল। তিশা বলছিল যে যেমন কর্মকে তেমন তো ফল পাবেই, মানে তিশা কিন্তু ইনডিরেক্টলি শারমিনকে কথাগুলো বলছিল, তারা খুব লাফাচ্ছিল, মিম গোল্ড কিনছিল, গহনা কিনছিল, মানে নাচানাচি করে বেড়াচ্ছিল খুশিতে যে শারমিনের সংসার ভাঙবে। তো সেই মিমকে আসলে আমি মনে করি না শারমিনকে কোনোভাবে আশ্রয় দেওয়া ঠিক, এবং সবচেয়ে বড় বিষয় মিম কিন্তু তার ভাইকেই আলাদা করে নিয়েছে। সো কে মিমকে তো আমি মনে করি পরিচয় দেওয়ারই কিছু নেই এখানে। মিম যা যা করেছে জানা পরে মিমের সাথে থাম্বনেলে ছবি দেওয়াটা আমার কাছে খুবই অযুক্তি মনে হয়। হ্যাঁ, হতে পারে, আমি জানি না সত্য কিনা দর্শক, একজন দর্শক কমেন্ট করেছে তার প্রেক্ষিতে বলছি, হতে পারে যে এখন সম্ভবত এই কমেন্টটা লাইফ টেল আপু করেছে, আমি পড়েছিলাম কোনো এক জায়গায়, আমার আসলে মনে নেই। লাইফ টেল সম্ভবত এই আপুটা কমেন্ট করেছিলেন আমাকে, মানে একজন আপুর কমেন্টের মধ্যে রিপ্লাইতে, আমার যতটুকু মনে পড়ছে, আমি খুঁজে পাচ্ছিলাম না সেটা, যে এরকম বলেছিলেন যে এখন যেটা হয়েছে যে খুকি নাকি বিল্লাল যে জমি কিনবে সেই জমিতে নাকি খুকি টাকা দিবে, মানে খুকি কিছু কন্ট্রিবিউট করবে। তো যেহেতু খুকি এখন টাকা দিবে, কন্ট্রিবিউশন রাখছে এখানে, সো এই কারণে নাকি এখন শারমিন তেলবাজি করার জন্য, মিমদের পরিবারে তেলবাজি করার জন্য এরকম ছবি টবি দিয়েছে। আমি জানি এটা সত্যটা কতটুকু, বাট আমি শারমিনকে বলে দিচ্ছি, যেহেতু অলরেডি দর্শকদের মধ্যে ধারণা চলে এসেছে, এই যে আমাকে এই যে লাইফ টেল আপা অলরেডি একটা কমেন্ট করেছে যে আপনি নাকি এখন মিমদাকে তেলবাজি করছেন কারণ আপনার ভাইয়ের জমি কেনাতে খুকি কন্ট্রিবিউট করবে, টাকা পয়সা দিবে। সো দেখে নেন যে অলরেডি মানুষ কমেন্ট করা শুরু করেছে। সো সামনে যদি এটা এরকম থাকে, বা আপনি যদি এরকম করতে থাকেন, বা মিমকে তেলবাজি আসলেই করেন, বা এরকম ছবি রেখে মিমের সাথে সুন্দর সুন্দর ছবি শেয়ার করেন, বুঝে নেবেন দর্শকরা কিন্তু আপনাকে ছেড়ে আর কথা বলবে না। আবার আপনি যেমন এখন যতটা এখন মানুষের মনে ভালোবাসার জায়গা করেছেন, ঠিক ততটাই আবার কিন্তু ঘৃণার জায়গাতে চলে আসবেন। সো সময় থাকতে সময়কে মূল্য দিন, দর্শকদের ভালোবাসাটা ধরে রাখতে শিখুন, দেখবেন আপনার নিজের কাছে ইউটিউব চালাতে খুব ভালো লাগবে। এটা আমার পরামর্শ। তারপর আপনার নিজের আলাদা পার্সোনালিটি আছে, এখানে কোনো চাপের কিছু নেই। আমি কাউকে অবশ্যই কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবো না। এখন আপনার যদি মনে হয় যে আমি মিমের সাথে রাখবো, ভাই আপনি কে? অবশ্যই আমি কেউ না, আমি জাস্ট আপনাকে পারবো দুটো পরামর্শ দিতে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে জাস্ট দুইটা ভালো কথা বললাম, বাট অবশ্যই পরবর্তীতে না বলবো না, সেটা ফারাদিন হিসেবে বলে দিলাম। আর রাজের যে বিষয় দর্শক, সে এখন বড়লোক একটা ভাব দেখাচ্ছে আর কি, হ্যাঁ, যে আমি এখন অমুক সমুক রাজা বাদশাহ। বাট ভাই মনে রাখবেন, যে বড়লোকগিরি ভাব দেখাচ্ছেন, যে গরুর মাংসটা এনেছেন আপনার মা পরিষ্কার করছে দেখলাম, যে মুরগিটাকে এনেছেন, মনে রাখবেন ওইটাও শারমিনের টাকা কেনা। বলতে পারেন কে বলেছে? কারণ আজকে শারমিনের জন্য আপনি আজকে এই ফেস ভ্যালু নিতে পেরেছেন, নাহলে আপনার মতো চেহারাকে কেউ চেনে না, 2 টাকার দামও দিত না। আজকে শুধু শারমিনের জামাই পরিচয় পেয়েছেন বলেই এখন আপনার পরিচয় কি, আপনি এখন শারমিনের প্রাক্তন। আপনি আগে ছিলেন শারমিনের জামাই, এখন আপনার পরিচয় আপনি শারমিনের প্রাক্তন, আপনি শারমিনের এক্স হাজব্যান্ড। আপনার পরিচয় কিন্তু কিছু নেই, আপনাকে কিন্তু কেউ চিনে না, আপনি রাজ, আপনাকে সবাই শারমিনের জামাই হিসেবেই চিনে। সো মনে রাখবেন, যাই করুন না কেন, ঠিক আছে, এটা একটা আপনি শারমিনের তরফ, মানে শারমিনের তরফ থেকে সদকা পাচ্ছেন, জাকাত পাচ্ছেন। মনে রাখবেন যতটা ইউটিউব থেকে কামাবেন আজীবন, মনে রাখবেন এটা একরকম শারমিনের তরফ থেকে আপনার প্রতি একটা সদকা, মানে দান দিচ্ছে, একটা অনুদান পাচ্ছেন আপনি শারমিনের কাছ থেকে, কারণ আপনি শারমিনের মাধ্যমে এখানে এসেছেন। ঠিক আছে, সো ভাই পায়তারা করা বাদ দিন, দেমাগ দেখানো বাদ দিন, ঠিক আছে, এগুলো আসলে বাদ দিন। আপনি আসলে একটা ছেলে মানুষ, আপনি কিন্তু মহিলা মানুষ না। একটা মহিলা মানুষ একটা ভ্লগ চালাতে পারে, আপনি কতদিন এখানে টিকে থাকবেন আমি জানি না, যে কোনো সময় দেখবেন আপনার 12টা বেজে গেছে। ঠিক আছে, ভিউ কমতে কমতে ওই যে 1 লাখ ছিল, 60,000 হয়েছে, 20,000 হয়েছে, সামনে দেখবেন 1-2 হাজার, পরে 500, 100, 200, ফিনিশ, ফুস 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 হয়ে যাবে কয়েকদিন পর আপনার চ্যানেলটা। সময় দিন। আমার দর্শকরা যারা আছে আপনারই তো দর্শক, তাই না? সবার দর্শকই এরকম মিলেঝিলে দেখে। আপনি বেশি দিনে টিকতে পারবেন বলে আমার মনে হচ্ছে না আসলে, ঠিক আছে, কারণ দর্শকরা আসলে আপনাকে কেউ পছন্দ করে না। আপনি ভয়তে ইন্ধান কমেন্ট সেকশন অফ করে দিয়েছেন, ভয়তে, অবশ্যই। অ্যান্ড আপনি করেন কি জানেন, আপনি একটু চতুর। আপনি আবার দর্শকদেরকে ধরে রাখার জন্য কী কৌশল অবলম্বন করেন আপনি জানেন? তিশা পরিবারদেরকে তো দর্শকরা পছন্দ করে না, তো আপনি ওই জায়গাটাকে পিঞ্চ করে তিশাদের বদনাম করে আপনি ডিরেক্টলি রোস্টিংয়ে আসার একটা চেষ্টা করছেন, পায়তারা করছেন, যে আপনি যদি একটু রোস্টিং করে কিছু গুতগুতি করতে পারেন, দর্শকদেরকে মনোরঞ্জন দিতে পারেন,
সো এটা আপনার আবার একটা হাতিয়ার, এটাও আমি জানি। সো এটা আমি দর্শকদেরকে সতর্ক করে দিলাম। রাজ কিন্তু দর্শক আপনাদেরকে মিথ্যা মিথ্যা মনোরঞ্জন করবে, তিশাদের নামে বদনাম করে আপনাদের মন রক্ষার্থে আপনারা যে টাইপের কথা শুনতে পছন্দ করেন আপনাদেরকে ওই টাইপের কথাবার্তা বলে মনোরঞ্জন করবে, যাতে করে আপনারা তার ভিডিও বেশি বেশি দেখেন। সো ভাই বেশি বেশি দেখার কিছু নেই, তাকে আস্তে করে বয়কট করে দিয়ে চলে আসুন, আনসাবস্ক্রাইব করে দিয়ে। এটা হবে সবচেয়ে ভালো ডিসিশন। আমার ভিডিও আজকে যারা এই মুহূর্তে দেখছেন এখন বের হয়ে তাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে এসে বের হয়ে আসুন। এবং নেক্সট যে কথাটা দর্শক, বাপ্পি তাবিয়া তাদের বিষয়ে আসলে কথা বলার কিছু নেই, যত বলবো তত নিজের কাছে লজ্জা লাগবে। এখন বাপ্পি জাস্ট গতকালকে বলেছি, জাস্ট বলবো আপনারা গতকালের ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ বাপ্পি এখন সে তার মরা মাকে নিয়ে বদনাম শুরু করেছে। সো এই চেয়ে নোংরা কিছু আর হতে পারে বলে আমি মনে করি না। সো সেই জিনিসটা আমি বলতে আমার ঘৃণা লাগে দর্শক, আমার ঘৃণা লাগে দর্শক, আমার বাপ্পিকে টোটালি ঘৃণা লাগে। সো আমি তাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও, আজ বেশি কথা বাড়াচ্ছেন। এবং অবশ্যই যারা রাজের সেই ভিডিও ফুটেজটা দেখেননি দেখে আসবেন, এবং যারা দেখেছেন তারা আমাকে একটা ফিডব্যাক দিবেন, ভাই রাজকে দেখে কেমন লেগেছে, ওই ফুটেজটার মধ্যে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। আর যারা ফুটেজটা দেখতে পারেননি বলবেন, আমি তাদেরকে পার্সোনালি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়েও দেখে আসতে পারবেন। সেই জন্য দর্শক আমার আজকের ভিডিও, আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।